সময়টা বৈশাখ মাস। চারিদিকে ক্ষেত ভরা পাকা ধানে শিমুল গ্রামের মাঠটি ভরে উঠেছে। বলা চলে এক সময়ে মাঠটি ছিল দস্যুদের ঘাঁটি। গায়ের লোক তাদের অত্যাচারে সন্ধ্যা হলেই ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ত। একদিন রাতে ভাগবটরা নিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু হয়। সেদিন রাতে সর্দার সমেত 6 জন দস্যুকে গলার নলি কাটা অবস্থায় ওই মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকে গায়ের লোক মাঠটির নাম রাখে নলি কাটার মাঠ। এই ঘটনার কিছুদিন পর থেকে এই মাঠে শুরু হয় অশরীরী আত্মার ভৌতিক সব ক্রিয়াকলাপ। সেসব পুরানো দিনের কথা। তবুও গায়ের মানুষেরা ভয়ে এখনো পর্যন্ত একা একা ওই মাঠে যেতে সাহস পায় না। বাবা রঞ্জন, আকাশের অবস্থা তেমন ভালো নয়। বর্ষা নামার আগে মাঠের পাকা ধানগুলো কেটে বাড়িতে না আনতে পারলে যে না খেতে পেয়ে মরতে হবে। তুই কিছু একটা কর ভাব। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি সুনীল আর যোগেশকে নিয়ে এক্ষুনি মাঠে যাচ্ছি। রঞ্জন আর দেরি না করে তার বন্ধু সুনীল আর যোগেশকে ডেকে নিয়ে গেল ধান কাটার উদ্দেশ্যে। সুনীল, যোগেশ, বিকেল গড়িয়ে এসেছে, তোরা আবার বাড়ি চলে যা, আমি আর একটু কাজ করে আসছি। কিন্তু এই জনহীন মাঠে তোকে একা ফেলে আমরা কিছুতেই যাব না। তাছাড়া এই মাঠটা তো ভালো না। চারিদিকে কেমন অন্ধকার নেমে এসেছে, দিন কি রাত কিছুই বোঝা যাচ্ছে না। তুইও আমাদের সঙ্গে বাড়ি চল ভাই। তোরা বাড়ি ফিরে যা, আমার কিছু হবে না। আর তাছাড়া আমি ওসব ভূত প্রেত ফালতু কথায় বিশ্বাস করি না। বলতে বলতে আকাশ ভাঙা মেঘের ডাক আর বিদ্যুতের চমক শুরু হয়ে গেল। সুনীল আর যোগেশ দেরি না করে দুর্যোগের মধ্যেই বাড়ির দিকে রওনা দিল। আর রঞ্জন সব কিছুকে অবজ্ঞা করেই মাঠেই রয়ে গেল। ধীরে ধীরে আরও ঘন জমাট অন্ধকার নেমে এলো নলি কাটার মাঠে। তারপর ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আরম্ভ করলো। রঞ্জন ঠান্ডায় কাঁপতে কাঁপতে মেঠো রাস্তা ধরে বাড়ির দিকে পা বাড়াতেই পিছন থেকে কি যেন একটি অদৃশ্য হাত তার কাঁধের উপরে রাখলো। হাতটি যেন বরফের মতো ঠান্ডা। রঞ্জন পিছনে ঘুরতেই তার পুরো শরীরটা আতঙ্কে ভরে উঠল। সে দেখল তার পিছনে রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে আছে একটি অশরীরী মূর্তি। মূর্তিটি মাঠ কাঁপিয়ে হেসে উঠল। সে হঠাৎ তার ধারালো নখ দিয়ে রঞ্জনের গলার নলি কেটে দিল। আর রঞ্জন ধীরে ধীরে মাটিতে লুকিয়ে পড়ল। মূর্তিটির মুখে একটি মোটা গোঁফ, কপালে কালো তিলক, কানে বড় বড় দুটি লোহার মাকড়ি আর নলি কাটা। সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসে লাল লাল রক্তের ধারা। আর তার পিছনে দাঁড়িয়ে আছে একই রকম 5টি মূর্তি। সুনীল, সুনীল, তাড়াতাড়ি একবার বাইরে আয় তো, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। আরে খুড়ো যে, তা এত সকালে কি হয়েছে খুড়ো? দেখ না রে সুনীল, রঞ্জন কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কোথায় গেল ছেলেটা তা কে জানে। তুই আর যোগেশ তো কালোর সাথে ধান কাটতে গিয়েছিলি। বলছো কি খুড়ো? আমি আর যোগেশ তো
ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই ফিরে এসেছিলাম। ওকেও আসতে বলেছিলাম কিন্তু আসেনি। হায় রে, কি সর্বনাশ! তোরা ওই ভূতের মাঠে ছেলেটাকে একা ফেলে চলে এলি। সে কি আর বেঁচে আছে? হরিপদ বুড়োর কথা শুনে সুনীল পাশের বাড়ি থেকে যোগেশকে ডেকে নিয়ে চলল সেই নলিকাটার মাঠে। ততক্ষণে শিমুল গায়ে এই খবরটা সকলের কানে পৌঁছে গেছে। তাই তাদের সঙ্গে কয়েকজন গায়ের লোকও চলল মাঠের উদ্দেশ্যে। তারা সারা মাঠ খুঁজেও রঞ্জনকে কোথাও পেল না। গায়ের মোড়ল বলরাম মণ্ডলের ছেলে ভোলা দৌড়াতে দৌড়াতে এসে সুনীলের কাছে এসে বলল, না, রঞ্জন তো বাড়িতেই আছে, তোমরা ফালতু খোঁজাখুঁজি করছো। কি বলছিস রে ভোলা? তুই ঠিক দেখছিস তো? বুড়োর ভীমরতি হয়েছে গো, রঞ্জন বাড়ির পিছনে ধান বাগানে ঘুমিয়ে আছে। সুনীল, যোগেশ আর হরিপদ খুড়ো আর দেরি না করে গায়ের লোক নিয়ে ভোলার পিছু পিছু বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে হরিপদ খুড়োর সঙ্গে সকলে ঘরের পিছনে গিয়ে দেখল রঞ্জন তখনও ঘুমাচ্ছে। রঞ্জন, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? ধীরে ধীরে রঞ্জন তার চোখ খুলল। তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। তার চোখ দেখে খুড়ো ভয় পেয়ে গেল। যোগেশ সাহস করে এগিয়ে এসে বলল, রঞ্জন, তুই সারা রাত কোথায় ছিলি ভাই? রঞ্জন ধর্মর করে উঠে ভারী গলায় বলল, আমার কিছু হয়নি, তোরা এখন বাড়ি যা যোগেশ, পরে আসিস। রঞ্জন আর কোনো কথা না বলে সোজা ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল। ছেলেটার কি যে হলো ভগবানই জানে। ছেলেটা আমার একেবারে বদলে গেছে। তুমি কিছু ভেবো না খুড়ো, সারা রাত বৃষ্টি ভিজে কাজ করেও ক্লান্ত হয়ে পড়েছে। একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে খন। এখন আমরা চলি খুড়ো, পরে আসবো। ধীরে ধীরে রাতের আধার ঘনিয়ে এলো, কিন্তু রঞ্জনের ঘুম ভাঙল না। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে হরিপদ খুড়ো রঞ্জনের ঘরের সামনে এসে দাঁড়ালো। রঞ্জনের ঘরের দরজা খোলা, রঞ্জন ঘরে নেই। খুড়ো লণ্ঠন হাতে বাইরে বেরিয়ে এসে দেখল রঞ্জন বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুড়ো অন্ধকারের মধ্যে রঞ্জনের মুখটা ভালো করে দেখতে পেল না। হরিপদ খুড়ো ভয়ে পিছন থেকে রঞ্জনকে ডাকতে সাহস পেল না। সে ঘরে গিয়ে লণ্ঠন জেলে ঘুমিয়ে পড়ল। আর এদিকে রঞ্জনের অশরীরী আত্মা এক বিস্ময়কর রূপ ধরে গোটা শিমুল গ্রামটা ঘুরতে লাগলো। তারপর যোগেশের বাড়ির পিছনে এসে স্বাভাবিক কণ্ঠে যোগেশকে ডাকলো, যোগেশ, যোগেশ, একটিবার বাইরে বেরিয়ে আয় ভাই, আমি তোর জন্য ঘরের পিছনে অপেক্ষা করছি। সে রাতের আন্দাজ না করেই ঘর থেকে বেরিয়ে এলো। আর ঘরের পিছনে যাওয়া মাত্রই সে দেখতে পেল রঞ্জনের সেই পৈশাচিক রূপ। তার গলা দিয়ে ঝরে পড়ছে রক্তধারা। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন হায়নার মতো জ্বলছে। থরথর করে কাঁপতে লাগলো যোগেশ। রঞ্জনের সেই পৈশাচিক মূর্তিটি তার ধারালো নখ দিয়ে যোগেশের গলার নলটা কেটে ফেলল। বলির পাঠার মতো মাটিতে পড়ে যোগেশ ছটফট করতে করতে মারা গেল। তখন সেই পৈশাচিক মূর্তিটি যোগেশের মৃতদেহ কাঁধে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকালে সুনীল হাঁপাতে হাঁপাতে হরিপদ খুড়োর বাড়ি এসে রঞ্জনকে ডাকতে লাগলো, রঞ্জন, রঞ্জন কোথায় তুই? তাড়াতাড়ি বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। সুনীলের চিৎকার শুনে ঘর থেকে হরিপদ খুড়ো বেরিয়ে এলো। কি হয়েছে রে সুনীল? এত সকালে রঞ্জনকে ডাকছিস কেন? ও তো এখনো ঘুমাচ্ছে। গ্রামে এত বড় ঘটনা ঘটে গেল আর তোমরা কেউ কিচ্ছুটি জানো না? আশ্চর্য ব্যাপার। আরে কি হয়েছে সেটা তো আগে বল।
যোগেশ কাল রাত্রে মারা গেছে, আর ওর রক্তাক্ত দেহটা সেই নলিকাটার মাঠে পাওয়া গেছে। হরিপদ খুড়ো সুনীলের কথা শুনে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর ধীরে ধীরে কম্পন স্বরে বলল, যোগেশের এই অবস্থা কি করলো রে সুনীল? অত সব জানি না খুড়ো, তবে গায়ের সকলে বলছে গায়ে নাকি নিশি ঢুকেছে, সেই সব কাজ করছে। তাই গায়ের মোড়ল বলরাম বাবু এই বিষয় নিয়ে সন্ধ্যাবেলা নিজের বাড়িতে আলোচনায় বসবেন, সেখানে গায়ের সকলকে যেতে বলেছেন। সুনীলের কথা শেষ হতে না হতেই ঘর থেকে রঞ্জন বেরিয়ে এলো। তারপর সুনীলের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, একটা সামান্য ব্যাপার নিয়ে অত চিন্তা করছিস কেন? যোগেশ এমনিতেই ভীত ছিল, কি হতে কি হয়েছে তার কোনো ঠিক আছে? তাছাড়া যার ব্যাপার সে সামলাবে, তোর মাথা ভেঙে অত চাল পড়েছে কেন? কি বলছিস রঞ্জন? যোগেশ আমাদের সেই ছোট্টবেলাকার বন্ধু, তার এই অস্বাভাবিক মৃত্যুকে তুই সামান্য ব্যাপার বলছিস? কিরকম বন্ধু রে তুই? সি সি সি! যা যা, তুই এখন বাড়ি যা। তোর কোনো কথা আমার এখন আর ভালো লাগছে না। তুই আর কোনোদিন আমাদের বাড়িতে আসবি না। রঞ্জনের এমন কথা শুনে সুনীল খুব দুঃখ পেল। তোর কি হয়েছে রে রঞ্জন? সুনীলকে অমন করে বললি কেন? ও তো কিছু খারাপ কথা বলেনি। তাহলে রঞ্জন কোনো কথার জবাব না দিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সারাটা দিন রঞ্জন আর বাড়ি এলো না। একটা আসন্ন দুশ্চিন্তা মনের ভিতরে নিয়ে সন্ধ্যাবেলা হরিপদ খুড়ো বলরাম মণ্ডলের বাড়িতে হাজির হলো। সেখানে গায়ের লোক সকলে উপস্থিত ছিল। হরিপদকে দেখে বলরাম বাবু বলল, এসো এসো হরিপদ, তোমরা সকলে না এলে আজকের এই আলোচনা শুরু করতে পারছি না। তাহলে আর দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আজ তোমাদেরকে যে জন্যে আমাদের বাড়িতে ডেকেছি তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের এই শিমুল গ্রামে এক দুষ্ট শক্তির আবির্ভাব হয়েছে। তার হাত থেকে কারোর নিস্তার নেই। তাই আমি আজ সকালবেলা 3 মাইল পথ পায়ে হেঁটে বল্লমপুরের নিবারণ তান্ত্রিকের কাছ থেকে মন্ত্রপুত 100 রক্ষা কবচ নিয়ে এসেছি। এটা সকলে বাড়ির উঠোনে পুঁতে রাখবে, তাহলে ওই দুষ্ট শক্তি কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, রাতে কেউ ডাকলে ঘর থেকে বাইরে বের হবে না। মোড়লের কাছ থেকে রক্ষা কবচ নিয়ে যে যার বাড়ি চলে গেল। সকাল হলে রতন বুড়োর মৃতদেহ পাওয়া গেল ওই নলি কাটার মাঠে। যোগেশের মতো রতন বুড়োরও গলার নলি কাটা, আর চোখ দুটো যেন কেউ উপড়ে নিয়েছে। ইতিমধ্যে গায়ের বেশ কিছু লোক গায়ের মোড়ল বলরাম মণ্ডলকে নিয়ে হাজির হয়েছে হরিপদ খুড়োর বাড়িতে। হরিপদ, হরিপদ, বাইরে বেরিয়ে এসো। আজ সত্যিটা তোমাকে বলতেই হবে। হরিপদ খুড়ো ঘর থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে বাবু? আমি তোমাদের কাছে কি লুকিয়েছি? আজ সকালে রতন বুড়োর মৃত দেহটা পাওয়া গেছে নলিকাটার মাঠে। কাল রাতে মোড়ল মশাইয়ের বাড়িতে আলোচনা সবাই উপস্থিত ছিল, কিন্তু রঞ্জন ছিল না। তাছাড়া প্রায় রাতে ও বাড়িতে থাকে না। তাই আমাদের সন্দেহ তোমার ছেলে রঞ্জন এই কাজ করেছে। ও একটা জানোয়ারে পরিণত হয়েছে। কোথায় কোথায় সে? আজ আমরা গায়ের সকলে মিলে এই নিষ্ঠুর নরহত্যার জন্য ওকে শাস্তি দেব। তুমি ঘরের বাইরে বার করে দাও। বলরাম বাবু, কাল রাত থেকে রঞ্জন বাড়িতে ফেরেনি। সেই ধান কাটার পর থেকে ও যেন কেমন ভূত লেগেছে।
আমার সঙ্গে কথা পর্যন্ত বলে না। নিজের ছেলে বলে কথাগুলি এতদিন প্রকাশ করিনি, কিন্তু যোগেশের মৃত্যুর পর ও যখন বাড়িতে এলো তখন তখন আমি দরজার আড়াল থেকে ওর আসল রূপটা দেখেছিলাম। ওর সারা গায়ে মুখে লেগেছিল রক্তের ছিটা, কিন্তু কাউকে ভয়ে বলতে পারিনি। আজ আর আমার ভয় নেই, এখন আমার বয়স হয়েছে। তাছাড়া মৃত্যুর ভয় পেয়ে কেউ বাঁচতে পারে না। তাই বলছি শোনো, ও আমার ছেলে রঞ্জন না, ও হলো একটি অশরীরী আত্মা। তাহলে রঞ্জন কোথায় গেল খুড়ো? সেটা আমি বলতে পারবো না সুনীল, সেটা আমি বলতে পারবো না। এ কথা তুমি আগে বলনি কেন? তাহলে বেঘরে রতন বুড়োর প্রাণটা তো যেত না। আমি এখনই বল্লমপুর নিবারণ তান্ত্রিকের বাড়ি যাব। যত রাতই হোক না কেন ওনাকে সঙ্গে নিয়েই ফিরব। তোমরা সকলে সাবধানে থেকো। এই বলে মোড়ল মশাই বল্লমপুরের উদ্দেশ্যে রওনা দিল। গায়ের লোক যে যার বাড়িতে দরজা বন্ধ করে নিবারণ তান্ত্রিকের অপেক্ষায় বসে রইল। ক্রমে দিনের আলো ফুরিয়ে চারিদিকে অন্ধকার নেমে এলো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর বাইরে থেকে রঞ্জনের আত্মা বলরাম মণ্ডলের রূপ ধরে সুনীলকে ডাকতে লাগলো। সুনীল, আমি তান্ত্রিককে নিয়ে এসেছি, আর ভয় নেই, তাড়াতাড়ি বেরিয়ে আয়। সুনীল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। সে দেখল বলরাম মোড়লের রূপ বদলে তার জায়গায় ধীরে ধীরে রঞ্জনের এক বিভৎস অশরীরী মূর্তি ফুটে উঠেছে। তখন মূর্তিটি অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর অশরীরী মূর্তিটি যোগেশ আর রতনপুরের মতো তাকেও মেরে তার বাড়ির সামনে ফেলে রেখে চলে গেল। তাড়াতাড়ি পা চালা বলরাম, ও আবার আর একজনকে মেরে ফেলেছে। নিবারণ তান্ত্রিকের কথা শুনে বলরাম মোড়ল চলার গতি কমিয়ে দিয়ে ভীতু স্বরে বলল, কিন্তু গুরুদেব, আমি তো গায়ের লোককে ঘর থেকে বার হতে নিষেধ করেছিলাম, তাহলে কিভাবে হলো এসব? ওরা সব কিছুই করতে পারে, তাই সে ছলনা করে বাড়ি থেকে বার করে ওকে মেরে ফেলেছে। ওই নরপিশাচ কাকে মেরেছে আপনি কি বলতে পারবেন গুরুদেব? না, অবশ্য সে ক্ষমতা আমার নেই। নিবারণ তান্ত্রিক গায়ের মুখে ঢুকে সে একটু থমকে দাঁড়ালো। কি হলো গুরুদেব? এখন তুমি বাড়িতে গিয়ে গায়ের কিছু সাহসী লোকেদেরকে ডেকে নিয়ে এসো। আর এই নাও আমার মন্ত্রপুত ছাইভস্য, এটা তোমার কপালে লাগিয়ে নাও, তাহলে ওই দুষ্ট শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলরাম মোড়ল নিবারণ তান্ত্রিকের কথা মতো গ্রাম থেকে কিছু সাহসী লোক ডেকে নিয়ে আসলো। তারপর নিবারণ তান্ত্রিক গায়ের সকলকে নিয়ে সুনীলের বাড়ির দিকে রওনা দিল। সকলে সুনীলের বাড়ির সামনে গিয়ে দেখল সুনীলের নিষ্প্রাণ দেহটি পড়ে আছে। সকলে এবার শান্ত হও। আমি যখন এসে গেছি, ও আর কোনো অঘটন ঘটাতে পারবে না, ও আর কারো কোনো কিছুই করতে পারবে না। এবার তোমরা সকলে এই গণ্ডির মধ্যে ঢুকে পড়ো। আমি বাইরে থেকে মন্ত্রপাঠ করব, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ওই অশরীরী আত্মার আবির্ভাব ঘটবে। নিবারণ তান্ত্রিক মৃতদেহের গামছায় হাত রেখে মন্ত্রপাঠ করতে শুরু করল। মন্ত্রপাঠ শেষ হতেই একটি দমকা
হওয়ায় রাস্তার পাশে জাম গাছটা একটি মোটা ডাল মরমর শব্দে ভেঙে পড়ল মাটিতে। কেউ জায়গা থেকে এক বিন্দু নড়বে না, নইলে তোমাদের প্রাণ হারাতে পারে। এবার অশরীরী আত্মাটি জাম গাছ থেকে শূন্য ভেসে নেমে এলো। তারপর তান্ত্রিকের সামনে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আমি আমি কাউকে ছাড়বো না, সকলকে মেরে ফেলবো। নিবারণ তান্ত্রিক আর দেরি না করে তার ঝুলি থেকে মন্ত্রভূত ফুল আর গঙ্গা জল সেই গামছায় ছিটিয়ে দিতেই পৈশাচিক মূর্তিটি গায়ে আগুন ধরে উঠল। ছেড়ে দে, আমি আর কোনোদিন আসবো না। আগে বল কে তুই, আর কি জন্য এভাবে গায়ে সকলকে মারছিস? বলছি আগে আমার গায়ে চালাটা মেটা। না, আগে তুই আমার প্রশ্নের জবাব দে, তারপর আমি তোর কথা শুনবো। বল, নইলে কিন্তু। বলছি আমি রঞ্জন। নলিকাটার মাঠে ঠিক এইভাবেই দস্যু দলের অশরী আত্মা আমার গলার নলি কেটে আমাকে মেরে ফেলেছিল। তাই আমি আমার বন্ধুদেরকে মেরে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। এবার আমাকে ছেড়ে দে। গায়ে লোক অবাক দৃষ্টিতে বাকরুদ্ধভাবে তাকিয়ে আছে সেই অশরীরী আত্মাটির দিকে। এর আগে তারা এমন দৃশ্য কখনোই দেখেনি। আমি তোকে ছেড়ে দিতে পারি, তার আগে তোকে এই গায়ের লোকের সামনে একটি কথা দিতে হবে। তুই আর তোর দলবল এই শিমুল গায়ের মানুষদের কোনো ক্ষতি করতে পারবি না, আর এই গা ছেড়ে অনেক দূরে চলে যাবি। বল, যাবি? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। এই গায়ের মানুষের কোনো ক্ষতি আমি করব না। আজ থেকে আমি সকল অশরীরী আত্মাদেরকে নিয়ে এই গা থেকে বহু দূরে চলে যাব। নিবারণ তান্ত্রিক ঝুলি থেকে মন্ত্রভূত জল নিয়ে অশরীরী আত্মার গায়ে ছুরি মারতেই গায়ের আগুন নিভে গেল। যা, তোকে আমি মুক্ত করে দিলাম। এবার তুই এই শিমুল গা ছেড়ে চিরদিনের জন্য চলে যা। তাই হবে গুরুদেব, তাই হবে। বলতে বলতে অশরীরী মূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল। আজ থেকে এই শিমুল গায়ে আর কোনো দুষ্ট শক্তি প্রবেশ করতে পারবে না। আর তোমরা আজ থেকে এই নলিকাটার মাঠে নিশ্চিন্তে চাষাবাদ করতে পারবে। বলরাম, যাও, দেহকে সৎকার করার ব্যবস্থা করো। বম কালী, বম শঙ্কর। এই বলে নিবারণ তান্ত্রিক আসন ছেড়ে উঠে চলে গেল।